এই না ফুল, এত এত ফুল দেখে কি নিজেকে হারিয়ে ফেললেন অন্য জগতে? তেমন কিছু না, এত এত ফুল দেখে একজনের কথা মনে পড়ে গেল। সে লোকটা কি স্পেশাল কেউ? ছিল এক সময়, কিন্তু এখন না। ইলা আর কিছু না বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তার মাঝেই বিশেষভাবে চোখ পড়ে গেল কাঠ গোলাপের গাছগুলোর দিকে। সাদা আর হালকা গোলাপি রঙের মোটা পাপড়ি বাতাসে দুলে দুলে মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে দেয় চারিদিকে। ইলার মনে পড়ে গেল আবার শাওনের কাঠ গোলাপ নিয়ে করা ভিডিওগুলো। আবার কিছু দূর যেতেই দেখতে পেল বাগানের এক কোণে ছোট্ট কৃত্রিম জলাশয়, স্বচ্ছ পানিতে ভাসছে পদ্মফুল। তার ধারে বাঁশ আর বনসাই গাছ সাজানো। ঠিক পাশেই কাঠের তৈরি সুন্দর করে বানানো চেয়ার টেবিল, যেখানে বসে চা খাওয়ার সময়টা যেন ধীরে বয়ে যায়। চারপাশে কালার বাতি, ঝাঁঝালো লাইট সন্ধ্যা নামলেই বাগানটাকে রূপকথার মতো করে তোলে। সামনে দেখা যায় দোতলার ব্যালকনিতে একটা দোলনা, সেখান থেকে হয়তো পুরো বাগানটা স্পষ্ট দেখা যায়। এত সব জিনিস দেখতে দেখতে ইলা প্রবেশের দরজায় চলে আসলো। ইলা দেখে দরজার পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন মহিলা। তাদের কারো হাতে পান, কারো হাতে মিষ্টির প্লেট। ইলা সিঁড়ি দিয়ে উপরে উঠতেই একদল মহিলা একসাথে তাকিয়ে রইল। নতুন বউ দেখার সেই কৌতূহলী দৃষ্টি। মাথা থেকে পা পর্যন্ত তারা ইলাকে দেখছে। একজন বয়স্ক মহিলা ফিসফিস করে বলল, মুখটা কেমন ফর্সা রে। এ তো আমাদের ক্যাপ্টেনের সাথে অনেক সুন্দর মানিয়েছে রে। মহিলাদের পাশ কাটিয়ে একজন ভদ্রমহিলা এগিয়ে এসে ইলার কপালে টিপ দিয়ে দিল ছোট্ট একটা। সে হচ্ছে আরিয়ানের ছোট চাচার বউ মিনা। মাশাল্লাহ, খুব লক্ষ্মী বউ আমাদের। ইলা এই সব দেখে অপ্রস্তুত হয়ে হাসলো। আরিয়ান ধীরে ধীরে ইলার কাছে আসলো। সবাই সম্মান করে জায়গা করে দিল আরিয়ানকে। তা মেজর সাহেব, আপনার শরীর কেমন এখন? ভালো আছি চাচি, আপনাদের দোয়ায়। ঠিক তখনই এক কিশোরী ফিসফিস করে বলল, ভাবে কি খুব লাজুক নাকি? আরিয়ান শুনে ফেললো কথাটা, কিন্তু কিছু বলল না। ইলা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান চোখ টিপে বলল, তোমাদের ভাবি লাজুক না, শুধু আমাকে ছাড়া কথা কম বলে। আরিয়ানের কথা শুনে সবাই হেসে দেয়। ইলা তাকিয়ে তাকিয়ে রাগী চোখে তাকায়। সেই সময় আবার গাড়ির হর্ন বাজলো। সবাই পেছনে তাকালো, দেখে মেহরাব খানও চলে এসেছে। সবাই জানে আরিয়ানের বাবা অনেক রাগী, আর এখন যদি দেখে নতুন বউকে এভাবে দাঁড়িয়ে রেখেছে তাহলে অনেক রাগ হবে। তাই ইলাকে নিয়ে সবাই ভেতরে গেল। ড্রয়িং রুমে ইলাকে আলাদা করে বসানো হলো। চারপাশে গ্রামের মহিলা ও মেয়েরা ঘিরে ধরেছে। সবার অনেক প্রশ্ন। কথাকার মেয়ে, সে কি রান্না পারে? মেজর সাহেবের রাগ কি সহ্য করতে পারবে? এসবে প্রশ্নের বন্যা বয়ে দিচ্ছে সবাই। ইলা এত এত প্রশ্ন শুনে ঘাবড়ে যায়, তবুও একটু কাপা গলায় বলল, আমি চেষ্টা করবো সবকিছু মানিয়ে নেয়ার। একজন মহিলা হেসে বলল। নতুন বৌমা নেই এমন। হঠাৎ একজন ছোট মেয়ে বলল, ভাবি, ক্যাপ্টেন আবার আমাদের মতো আপনাকে মারবে না তো? মেয়েটার এই একটা কথা শুনে ঘরে হঠাৎ হাসির রোল পড়ে গেল। ইলা লজ্জায় লাল হয়ে গেল, কারণ ইলা অলরেডি তাদের ক্যাপ্টেনের কাছে অনেকবার মার খেয়ে গাল লাল করে ফেলেছে। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা আরিয়ান গম্ভীর স্বরে বলল, আমি শুধু নিজের শত্রুকে মারি, বউকে না। এ আমরা তোমার কোন কালের শত্রু তাহলে ক্যাপ্টেন, যে তুমি আমাদের মারো? তোদের দলের সব কয়টা বচ্চাদের হাতে আমি বাড়ি আসলে তোর দাদি আমার কাছে বিচার দেয় তোদের নামে। এ মিথ্যা কথা, কি বিচার দেয় শুনি? তোদের দলের সবাইকে নিয়ে নিজের ক্ষেতের বেগুন টমেটো চুরি করে বিক্রি করিস। আরিয়ানের এই কথা শুনে ইলার সাথে সবাই আবার হাসলো। পিচ্চি মেয়ে কিছুটা লজ্জা পেয়ে কোমরে হাত দিয়ে বলল, বেশ করেছি, চুরি করেছি, পিকনিকের টাকা নেয় না তো কি করব, তাই এইসব করি। সবার হাসি মজার মাঝখানে মেহরাব খান আসলেন। আরিয়ান সহ বাকি সবাই চুপ হয়ে যায়। মেহরাব খান সোফাতে বসে সবার উদ্দেশ্যে বলে, অনেক কথা হলো, এখন তো তাদের বিশ্রাম করতে দিতে হবে। আর আরিয়ান 3 মাসের ছুটিতে আসছে, তাই গল্প করার অনেক সময়। এখন আপাতত তাদের বিশ্রাম নিতে দিন সবাই। সবাই বিদায় নিয়ে চলে গেল। নোহা আর নেহা ইলাকে নিয়ে দোতলার শেষ প্রান্তের ঘরটার সামনে এসে দাঁড়ালো। দরজাটা খুলতেই ইলার চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ঘরটা শুধু একটা শোবার ঘর না, এটা যেন আরিয়ানের নিজের তৈরি করা একটা আলাদা জগৎ।
ভেতরে ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা বিশাল ব্যালকনি। সেখান থেকে বাইরের পুরো বাগানটা স্পষ্ট দেখা যায়। অন্য পাশে জানালার সাদা পর্দা হালকা বাতাসে দুলছে, আর রোদের আলো ঘরের ভেতরে ঢুকে নরম একটা উষ্ণতা ছড়িয়ে দিয়েছে। ঘরের রংগুলো খুব শান্ত, অফ হোয়াইট দেওয়াল, গাঢ় কাঠের ফ্লোরিং আর কালো বাদামি শেডের ফার্নিচার, সব কিছু নিখুঁতভাবে সাজানো। কোথাও একটুকু অগোছালো ভাব নেই। দেখলেই বোঝা যায় এই ঘরের মানুষটা শৃঙ্খলাকে অভ্যাসে পরিণত করেছে। ঘরের মাঝখানে বড় একটা কিং সাইড বেড, সাদা বেডশিটের উপর ধূসর আর নীল রঙের কুসুমগুলো পরিপাটি করে সাজানো। বেডের হেডবোর্ডটা কাঠের তৈরি, খুব সিম্পল কিন্তু ভীষণ এলিগ্যান্ট। বেডের একপাশে ছোট্ট একটা সাইড টেবিল, তার উপর মিলিটার স্টাইলের টেবিল ল্যাম্প আর একটা ঘড়ি, সব কিছু একেবারে লাইনে রাখা। এক কোণে চোখ পড়ল গাঢ় কাঠের আলমারি। আলমারির দরজা আধা খোলা, ভেতরে কাপড়গুলোর রং আর সাইজ অনুযায়ী সাজানো। কোনো অতিরিক্ত জিনিস নেই, যতটুকু দরকার ঠিক ততটুকুই। আরেক পাশে একটা বড় বুক সেলফ, সেখানে সারি সারি বই, মিলিটারি স্টাডি, ইতিহাস, মনোবিজ্ঞান আর কিছু ফিকশন। মাঝখানে কয়েকটা ফ্রেম রাখা, একটা ইউনিফর্ম পরা আরিয়ানের ছবি, চোখে সেই চেনা দৃঢ়তা। আরেকটায় তার বাবা মায়ের সাথে তোলা পুরনো একটা ছবি। ঘরের একপাশে ছোট্ট একটা ওয়ার্ক সেকশন, পরিষ্কার টেবিল, ল্যাম্পপোস্ট, কিছু ফাইল আর একটা নোটবুক। নোটবুকের পাশে রাখা কলমগুলো নির্দিষ্ট জায়গায়। ইলা অবাক হয়ে খেয়াল করলো এই ঘরে বিশৃঙ্খলার কোনো জায়গা নেই, তবু সব কিছুর মাঝে একটা নরম ছোঁয়া আছে। জানালার পাশে রাখা ছোট্ট গাছটা, বেডের পাশের টেবিলে রাখা হালকা সুগন্ধি মোমবাতি, যেন শক্ত খোলসের ভেতরে লুকিয়ে থাকা কোমল মনটার ইঙ্গিত। ইলার সবকিছু ঘুরে ঘুরে দেখা দেখে নোহা হেসে বলল, ভাবি, ভাইয়ের ঘরটা ঠিক ভাইয়ার মতোই, বাইরে শক্ত, ভেতরে খুব গোছানো আর পরিষ্কার, নিয়ে কথা বলাই যায় না। আমরা ঢুকলেও নাকি আগে হাত পা ধুয়ে তারপরে ঢুকতে হবে। ইলা মৃদু হেসে ঘরের চারপাশটা আবার একবার দেখলো। এই ঘরটা তার অদ্ভুতভাবে শান্ত লাগছে। মনে হচ্ছে এই জায়গাটায় থাকলে কেউ অযথা জোর করে কিছু চাইবে না, আবার একা থাকতেও দেবে না। ঠিক তখনই দরজার পাশে আরিয়ানের গলা শোনা গেল, এই ঘরটা এখন শুধু আমার না, এখন থেকে এটা আপনারও। ইলার বুকের ভিতর কেমন একটা অজানা উষ্ণতা ছড়িয়ে পড়ল। আরিয়ানকে আসতে দেখে নোহা আর নেহা ইলাকে রুমে রেখে চলে গেল। ওরা চলে যেতেই ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। জানালার বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হচ্ছে। লন্ঠনের রঙিন আলো বাগান জুড়ে জ্বলে উঠছে। ইলা হালকা নিঃশ্বাস ছাড়ল। সারা দিনের ক্লান্তি যেন এবার শরীরটা টের পেল। ঠিক তখনই আরিয়ান এগিয়ে এসে বলল, ফ্রেশ হয়ে নিন, অনেক লম্বা জার্নি ছিল। আপনিও তো ক্লান্ত, আপনি ফ্রেশ হবেন না? আমি আপনার পরে যাব, লেডিস ফার্স্ট। ইলা আর কিছু না বলে ওয়াশরুমের দিকে গেল। আরিয়ানও রুমের বাইরে চলে গেল। ইলা বাথরুমে ঢুকে দেখে বাথরুমটাও ঘরের মতোই পরিষ্কার আর আধুনিক। সাদা মার্বেলের দেওয়াল, আয়নার পাশে হালকা আলো, ঠান্ডা পানির ছোঁয়ায় ইলার মনে হলো মাথার ভেতরের সব অস্ত্রতা ধুয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ায় সে। হালকা রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, চুল আলতো করে ভেজা। নিজেকেই একটা অপরিচিত লাগছে। নতুন ঘর, নতুন পরিচয়। ঠিক তখন দরজায় নরম একটা টোকা। ইলাফুল, আমি ভেতরে আসবো? জি আসুন। আরিয়ান ধীরে ভেতরে ঢুকলো। তার চোখ এক মুহূর্তের জন্য থেমে গেল ইলার দিকে তাকিয়ে। এই রংটা আপনাকে মানিয়েছে। আপনি ফ্রেশ হবেন না? হ্যাঁ, যাচ্ছে। দাঁড়ান, আমি হেল্প করছি। হেল্প? ডক্টরের নির্দেশ, বেশি ঝুঁকতে মানা করা হয়েছে। ঠিক আছে, তাহলে হেল্প করুন। ইলা আলতো করে আরিয়ানের হাত ধরল। সেই স্পর্শে আরিয়ান অজান্তেই শক্ত হয়ে উঠল। বাথরুমে ঢুকে সে আরিয়ানকে বসতে সাহায্য করলো, টাওয়াল এগিয়ে দিল, শার্ট খুলতে সাহায্য করলো। ইলা হাতগুলো একটু কাঁপছে, কিন্তু মনোযোগে কোনো ঘাটতি নেই। আরিয়ান নরম গলায় বলল, চাপ নিচ্ছেন কেন এত? আমি আপনার সামনে শার্টলেস হব না। আমি আবার কই চাপ নিচ্ছি? আর আপনি শার্টলেস হলেই বা আমার কি? আমি তেমন মেয়ে না। এই কথাটায় আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, আর কিছু বলল না।
ফ্রেশ হয়ে বেরোলো। আরিয়ানের চেহারায় অন্যরকম শান্তি। ইলা তার চুলের পাশে আলতো করে তোয়ালে ধরিয়ে দিল। ইলা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে রাখলো। রাতের খাবারের ডাক আসতেই দুজন নিচে নামলো। ডাইনিং রুমে ঢুকতেই সবাই তাকিয়ে রইল। বড় গোল টেবিল, খাবার সাজানো, ভাত, মাছের ঝোল, মুরগির রোস্ট, শাক ভাজি, ডাল। ঘরের তৈরি গরম খাবারের গন্ধে ইলার বুক ভরে গেল। রহিমা চাচি হাসি মুখে বলল, এই নাও বৌমা, আজকের আক্রমণ রান্নাটা খেয়ে দেখো। নাফিসা পাশে বসে বলল, ইলামা, যদি কিছু না ভালো লাগে কিন্তু বলবা। ভাইয়া কিন্তু খাবার পছন্দ না হলে মুখে বলে না, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এসব অপবাদ বিশ্বাস করবেন না। খাবার খাওয়া শেষ করে প্রশ্ন শুরু হলো। বৌমা, খাবার কেমন লাগছে? আমাদের গ্রামে থাকতে পারবে তো? ইলা এবার একটু স্বাচ্ছন্দ্যভাবে হাসলো। সবই ভালো লাগছে আপু, আর ভয় নয়, আমি শিখে নেব সবকিছু। এই তো ভাবি, আমাদের মতোই। মেহেরাব খান এতক্ষণ চুপচাপ ছিলেন, হঠাৎ বললেন, গ্রামে থাকলে মানুষকে আপন করে নিতে হয়। বৌমা, এই বাড়িটা এখন তোমারও, তাই নিজের মতো করে থাকবে। আমি চেষ্টা করব আপনাদের মেয়ে হয়ে থাকতে। ইলা বুঝতে পারলো এই বাড়ির মানুষগুলো ধীরে ধীরে তাকে আপন করে নিচ্ছে। আরিয়ান পাশ থেকে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছেন এখনো? ভয় পাচ্ছি, তবে অন্য কিছু। রাতে দূরে ঝিঝি পোকার শব্দ। ইলা বসে আছে আরিয়ানের কিং সাইজ বেডের, কিছুটা নার্ভাস। আরিয়ান বেডে বসে হালকা হেলান দিয়ে আছে। কেমন লাগলো আমাদের আত্রায় এবং মানুষদের? সবাই খুব ভালো, কিন্তু আমি একটু ভয় পাচ্ছি। এই গ্রামের লোকজন আপনাকে খেয়ে ফেলবেন এলাফুল। আরে আমি সেটা বলিনি। আমি কি মানিয়ে নিতে পারবো সবকিছু? পুরো বাড়িটা ধীরে ধীরে নীরব হয়ে এসেছে। বাইরে হালকা শীতের হাওয়া বইছে। পাতাগুলো একে অপরের সঙ্গে ঘষা লেগে মৃদু শব্দ করছে। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে ইলার গায়ে কাঁপন ধরাচ্ছে। ঘরের আলোটা নরম। আরিয়ান বিছানার একপাশে বসে আছে এখনো, আধো শোয়া হয়ে, আর ইলা দাঁড়িয়ে আছে আলমারির সামনে। বিছানার উপর সুন্দর করে রাখা একটা কমফোর্টার, মোটা নরম, শীত আটকানোর জন্য একদম পারফেক্ট। কিন্তু সমস্যাটা কমফোর্টারে না, সমস্যাটা অন্য কিছু। ইলা বুঝতে পারছে না সে কি করবে। আরিয়ানের সাথে এক কমফোর্টারে কিভাবে থাকবে। ঘরের আলোটা স্লান, বাইরে শীতের বাতাসে জানালার পর্দা নড়ছে। ইলা বিছানার একপাশে বসে আছে। আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে কিছু না বলে একটা বালিশ নিয়ে সোফার দিকে এগিয়ে গেল। ইলা চোখ কুঁচকে তাকালো। আপনি কোথায় যাচ্ছেন? আরিয়ান স্বাভাবিক গলায় বলল, সোফায়। কেন? আরিয়ান থামলো, তারপর শান্ত গলায় বলল, ওখানে ভালো ঘুম হবে। আমি বাসায় বেশিরভাগ সময় সোফাতেই ঘুমাই। ইলা আর কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো। আরিয়ান অন্যদিকে তাকিয়ে আছে, কারণ আরিয়ান জানে এই চোখের দিকে তাকানো মানে প্রশ্ন। কিন্তু সে কি উত্তর দিবে আর কি বলবে? এটা বলবে এক কমফোর্টারে ঘুমাতে প্রবলেম, আর সবচেয়ে বড় কথা নিজের উপর নিজের বিশ্বাস নেই। যদি কন্ট্রোল হারিয়ে কিছু হয়ে যায়। এমনি এই মেয়েকে দেখলে বেসামাল হয়ে যায়, আর এখন তো ভালোবেসে ফেলেছে। আর এই শরীরে পুশআপও মারতে পারবে না। তার থেকে ভালো নয় কি আলাদা ঘুমানো? আরিয়ান মনে মনে এসব চিন্তা করতে করতে ইলা হঠাৎ বলে উঠল, আচ্ছা চলুন ট্রুথ অর ডেয়ার খেলি। আরিয়ান ঘুরে তাকালো, চোখের বিরক্তি। এই মেয়ে পাগল নাকি ঘুমানো বাদ দিয়ে খেলতে চায়? এই রাতে আবার কিসের গেম? আমি যেটা বলেছি সেটা করুন। ইলা খুব সিরিয়াস মুখে বলল কথাটা। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, ট্রুথ। তাহলে বলুন, আমার সাথে বেডে ঘুমাতে আপনার কি সমস্যা? 2 সেকেন্ড চোখ বড় করে তাকিয়ে থাকলো আরিয়ান। হঠাৎ করে মাইন্ডকার চিপায় পা দিয়ে ফেলেছে, মনে হচ্ছে চোখ বড় করে ইলার দিকে তাকিয়ে আছে। এটা আবার কি প্রশ্ন? ট্রুথ নিয়েছেন, এখন উত্তর দিন। ইলা কাঠ বাঁকা করে আছে। আরিয়ান মুখ খুললো, আবার বন্ধ করলো। কি বলবে বুঝতে পারলো না, আবার গলা খাকারি দিল। মানে আসলে ইলা চোখ সরু করে তাকিয়ে আছে। আরিয়ান ধীরে ধীরে পেছনে যেতে যেতে বলল, আমি অপশন চেঞ্জ করব। কি? ইলা ভ্রু কুঁচকালো আরিয়ানের দিকে। আরিয়ান মাথা চুলকে বলল, আমি ডিয়ার নেব। ইলার চোখ চকচক করে উঠল। দুষ্টু হাসি দিয়ে হেঁটে হেঁটে বিছানার দিকে গেল। ওকে, তাহলে ডেয়ারটা শুনুন। ইলা বিছানার মাঝখানে হাত চাপড়ালো, আরিয়ানকে বলল, এখানে এসে ঘুমান। এটা ডিয়ার না ফাদ ভাই, এটা কোন ধরনের ডিয়ার? ট্রুথ অর ডেয়ার খেলার ফাঁদ তো থাকেই। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হাল ছেড়ে দিয়ে বলল, আপনি জানেন না
আপনি কি নিয়ে খেলছেন নীলাফুল? আমি জানি সবকিছু আর বুঝিও, বাট এই অসুস্থ শরীর নিয়ে আপনাকে আমি সোফায় ঘুমোতে দেবো না। দরকার হলে আমি ঘুমাবো সোফায়। আরিয়ান আর কিছু বলল না, ধীরে ধীরে এসে বেডে বসলো। কমফোর্টারটা টেনে নিজের দিকে নিল, উল্টো একটু ইলার দিকে এগিয়ে দিল। আমি বেডে ঘুমাবো, শুধু একটা শর্ত, আপনাকে আমার সাথে বেডে ঘুমাতে হবে। আপনি এবারে নতুন বউ, আর আপনাকে আমি বেডে ঘুমাতে দিতে পারি না। ইলা মাথা নেড়ে বলল। ওকে ডিউ। দুজন শুয়ে পড়লো এক কমফোর্টারে, দুজন মানুষ, আর মাঝখানে এক গাদা কথা যেগুলো এখনো বলা হয়নি। ইলা হালকা হেসে বলল। ভয় পেয়েছিলেন আমি রাতে আবার মারামারি করি নাকি? আরিয়ান চোখ বন্ধ রেখে মনে মনে বলল। না, আসলে নিজের উপর ভরসা নেই। পাশে সুন্দর বউ শুয়ে আছে, কখন আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইলা কিছু বলল না, শুধু কমফোর্টারের ভেতর নিজেকে একটু গুটিয়ে নিল। বিছানার দুপাশে পাশাপাশি শুয়ে আছে, মাঝখানে ইচ্ছা করে রাখা সামান্য ফাঁকা জায়গা। আরিয়ান একেবারে শক্ত হয়ে শুয়ে আছে, এমন ভঙ্গি যেন বিছানাটা মাইনফিল্ড, একটু নড়লেই বিস্ফোরণ হবে। ইলা আরিয়ানের এমন অবস্থা দেখে পাশ ফিরে তাকিয়ে হালকা হেসে বলল। আপনি এত সোজা হয়ে শুয়ে আছেন কেন? মনে হচ্ছে পিটি প্যারোডে আছেন। নড়াচড়া করলে সমস্যা হবে। কিসের সমস্যা? আপনার। আমি তো কোনো সমস্যা দেখছি না। ঠিক তখনই ছোট একটা দুর্ঘটনা ঘটে যায়। ইলা পাশ ফিরতে গিয়ে হঠাৎ পায়ের আঙ্গুলটা এসে আরিয়ানের গায়ের সঙ্গে লেগে গেল। দুজনেই একসাথে চমকে উঠল। আরিয়ান তৎক্ষণাৎ 1 ইঞ্চিও না নড়ে বলল। সরি। পা লাগলো আমার, আপনি কেন সরি বলছেন? ভদ্রতার খাতিরে না, সীমারেখার খাতিরে সরি বলেছে। আপনি কি বেডে শুয়েও নিয়ম কানুন মানেন? সেটা আপনি বুঝবেন না। এখন নিয়মকানুন না মানলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ইলা আর কিছু বলল না, উল্টো পাশ ফিরল। কিন্তু কমফোর্টারটা তার দিকে বেশি টানতে গিয়ে হালকা টান পড়লো আরিয়ানের দিকেও। দুজনের কমফোর্টার টানাটানি শুরু হয়ে গেল। ইলা অভিযোগ করল। আপনি পুরোটা নিয়ে নিচ্ছেন না, আমি নড়াচড়া করতে পারছি না ঠিক মতো। আরিয়ান শান্ত স্বরে বলল। কমফোর্টারের শেষে বিশ্বাসঘাতকতা করলো। এতদিন মনে হতো এই কমফোর্টার কত বড়, একে একে কমফোর্টার নিচে হারিয়ে যায়। আর যে আজ বউ দেখলো, নিচের আসল রূপ দেখা দিল, ছোট হয়ে গেল। তাহলে মাঝখানে একটা দেয়াল বানাই, তাহলে আর অভিযোগ থাকবে না। ভালো আইডিয়া, ভালো আইডিয়া। বালিশ দিয়ে ইন্ডিয়ান বাংলাদেশের বর্ডার বানিয়ে দিই। ইলা একটা কোল বালিশ দুজনের মাঝখানে রাখলো। ইলা বালিশটার দিকে তাকিয়ে বলল। এটা ইন্ডিয়া না, চীনের প্রাচীর। না, এটা আমার কন্ট্রোল সিস্টেমের প্রাচীর। ঠিক তখনই আরেকটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটে যায়। একটা তেলাপোকা উড়ে গিয়ে ইলার গায়ে পড়ে। ইলা বুঝতে না পেরে গালে হাত দিয়ে কি সেটা দেখার জন্য হাতে নেয়, আর হাতে নিয়ে দেখে একটা তেলাপোকা। ইলা চিল্লানি দিয়ে আরিয়ানকে গিয়ে জড়িয়ে ধরে। হঠাৎ এই অ্যাক্সিডেন্টে 1 সেকেন্ড নীরবতা। এরপর আপনি আমার কন্ট্রোল সিস্টেম ধ্বংস করে দিলেন। আরিয়ান গম্ভীর গলায় বলল। ইলা আরিয়ানকে জড়িয়ে ধরেই আছে। ইলা চোখ খুলে দেখে ইলা আরিয়ানের অনেক কাছে, তাই উঠে সরে আসছিল। ঠিক হয়ে বসতেই ইলা আবার তেলাপোকাটা দেখতে পায়, আবার চিৎকার করে ওঠে। আরিয়ান এবার তেলাপোকাটা তুলে ফেলে দিয়ে আসে। আর কোনো ভয় নেই, এবার ঘুমিয়ে পড়ুন। কিন্তু ইলা প্রচুর তেলাপোকা ভয় পায়। তার ধারণা যেহেতু একটা বের হয়েছে, তার মানে আরো বের হতে পারে। তাই ইলা আরিয়ানকে বলে। প্রকৃতি নিজেই চায় আমরা কাছাকাছি থাকি, এসব বর্ডার দরকার নেই। প্রকৃতির সাথে আমার ঝামেলা নেই, তবে নিজের সাথে আছে। আমি নিজেকে বিশ্বাস করি না। সত্যি বলতে আমি তেলাপোকা অনেক ভয় পাই, আর আমি নিরাপদ বোধ করছি আপনার কাছে, তাই। এই একটা কথা আরিয়ানের সব রসিকতা থামিয়ে দিল। আরিয়ান খুব ধীরে বলল। তাই থাকুক, তবে বাট শরীরের সাথে শরীর যেন টাচ না হয়। আরিয়ান একটু সরে গিয়ে আবার ফাঁকা জায়গা তৈরি করলো, হাত দুটো বুকের উপর ভাঁজ করা, একদম সীমার মধ্যে। ইলা অল্প দূরত্ব রেখে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর ইলা ঘুমিয়ে পড়লো। কিছু সময় পরে ইলার মাথাটা ঘুমের ঘুরে হালকা করে আরিয়ানের বাহুতে ঠেকে গেল। আরিয়ান নড়ল না, শুধু খুব নিচু স্বরে বলল। মাথাটা ঠিক করে নিন। ইলা আধো ঘুমে বলল। আপনি তো বলেছিলেন নড়াচড়া করবেন না। আরিয়ান হালকা হাসলো, বলল। তাই তো বলছে, আপনি নড়ুন। ইলা মাথা সরিয়ে নিল। ইলা ঘুমিয়ে গেছে। দুজনেই আবার চুপ। এক কমফোর্টার, একটা শীতের রাত। ইলা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আরিয়ানের চোখে ঘুম নেই। আরিয়ান উঠে ব্যালকনিতে গেল। রাফায়েল আর সামিকে ফোন করলো গ্রুপ করে। 30 মিনিট কথা বলে ফোন কেটে ঘুমাতে চলে আসলো।
এসে দেখে ইলা ঘুমাচ্ছে কি সুন্দর করে। আরিয়ান পাশে বসে ইলাকে দেখছে অপলকভাবে আর বিড়বিড় করে গান বলছে। যত দেখি তোমাকে মন শিহরে ওঠে, চন্দ্রা ছন্দহারা, তুমি ছুঁয়ে দেখো আমার, তুমি ছুঁয়ে দেখো আমার, ছুঁয়ে দেখো আমার, আমাকে জড়িয়ে বুকে রেখে দাও। ইলার চুল মুখে এসে পড়েছে বারবার, তাই ইলা নড়ছে। এটা দেখে আরিয়ান চুলগুলো ঠিক করে দিল। আরিয়ানের স্পর্শে ইলা আধো ঘুমে চোখ খুলে। সে কি, আপনি এখনো ঘুমাননি? আমার ফ্রেন্ড ফোন করেছিল, তাই কথা বলছিলাম। আপনি ঘুমান। আরিয়ান এসে নিজের জায়গায় ঘুমিয়ে পড়ে। টাইম স্পিক। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকতেই ইলার ঘুম ভাঙল। রাতের শীত আর ফসলের ক্লান্তি মিলিয়ে ঘুমটা গভীরই হয়েছিল। পাশে তাকিয়ে দেখে আরিয়ান এখনো ঘুমাচ্ছে। শান্ত মুখ, কপালে হালকা ভাঁজ, যেন ঘুমের মাঝেও দায়িত্বে আছে। ইলা নিঃশব্দে উঠে বসলো, চুল গুছিয়ে পা টিপে টিপে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত নিজেকে দেখলো। এই বাড়ির এই মানুষগুলো সব কিছু নতুন, তবু অচেনা লাগছে না। সিঁড়ি দিয়ে নিচে নামতেই রান্নাঘর থেকে ভেসে এলো বাসনপাতির শব্দ আর হালকা রান্নার গন্ধ। কিচেনের দিকে যেতেই নাফিসা তাকে দেখে অবাক হয়ে বললেন, বৌমা, তুমি এখানে কেন? তোমার তো কোনো কাজ নেই এখানে, যাও রেস্ট নাও। ইলা একটু নার্ভাস হাসি দিয়ে বলল, আম্মু, আমি আপনাকে হেল্প করি, চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না আমার। নাফিসা খান সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন। না না না, তোমাকে কিছু করতে হবে না, রহিমা ভাবি সব রান্না করে নিয়েছে। তাহলে আমি পায়েস বানাই? প্লিজ আম্মু, না করবেন না। তুমি পায়েস বানাতে পারো? হ্যাঁ আম্মু, মোটামুটি কিছু রান্না পারি। নাফিসা খান আর কিছু না বলে চুলার পাশে সরে দাঁড়ালেন। চাল, দুধ, চিনি, এলাচ সবকিছু গুছিয়ে দিলেন। ইলা হাত ধুয়ে মনোযোগ দিয়ে রান্না শুরু করলো। দুধে চাল বসালো, ধীরে ধীরে নাড়ল। তার মুখে অদ্ভুত এক শান্তি। কিছুক্ষণ পর পুরো কিচেন জুড়ে পায়েসের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। ডাইনিংয়ে সবাই বসতেই পায়েস পরিবেশন করা হলো। নাস্তার সাথে নোহা প্রথম চামচ মুখে নিয়েই চোখ বড় করে বলল, ওয়াও ভাবি, এটা তুমি বানিয়েছো? নেহা সঙ্গে সঙ্গে যোগ করল, এটা তো অসাধারণ হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা তুমি রান্না করেছো। রহিমা ভাবি হাসতে হাসতে বলল, বৌমা, এরপর মেহমান আসলে আমরা কেউ পায়েস রান্না করব না, এবার থেকে তুমি রান্না করবা। মেহরাব খান ধীরে চামচ নামিয়ে বলল, খুব সুন্দর হয়েছে। শুধু রান্না না, এটাতে ভালোবাসা অ্যাড করা হয়েছে আর মন দিয়েও বানানো হয়েছে, অনেক যত্নে, তাই এত টেস্টি হয়েছে। নাফিসার চোখে তখন আলাদা এক গর্ব। আমি তো ভাবছিলাম আমার ছেলের বউ কোনো রান্নাই পারবে না, কিন্তু আমার সেই ভুল ভাঙলো বৌমা। আপনাদের ভালো লেগেছে, এটাই তো আমার জন্য অনেক। ঠিক তখন উপরতলা থেকে হুড়মুড় শব্দ। আরিয়ান ঘুম থেকে উঠে বিছানায় বসে দেখে ইলানাই উঠে বাথরুমে ঢুকে ডাকল। ইলাফুল। কোনো সাড়া নেই। হঠাৎ বুকের ভেতরটা ধক করে উঠল। করিডোরে বেরিয়ে আবার ডাকল, ইলাফুল। কোনো উত্তর নেই। আরিয়ান ভয় পেয়ে গেল। একটু চড়া গলায় ডাকতে ডাকতে রুম থেকে বেরিয়ে ইলাকে ডাকল, কিন্তু ইলার কোনো শব্দ নেই। আরিয়ান সিঁড়ি দিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে নিচে নামলো। ড্রয়িং রুমে ঢুকে দৃশ্যটা দেখে থেমে গেল। ইলা নিচতলায় বসে আছে, সবার মাঝে হাসছে, গল্প করছে। আরিয়ান এক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর দীর্ঘ একটা স্বস্তির নিঃশ্বাস নিল। আরিয়ানকে এভাবে দেখে নাফিসা তাকিয়ে বললেন, কি ব্যাপার, রেস্ট না হয়ে এভাবে পাগলের মতো নিচে আসলি যে? আরিয়ান ইলার দিকে তাকিয়ে অভিমানের সুরে উত্তর দিল, না আম্মু, তেমন কিছু না। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয় বাবা, নাস্তা ঠান্ডা হয়ে যাবে। নেহা হাসতে হাসতে বলল, ভাইয়া এমন ভয় পেলে কেন? ভাবি কোথাও পালাবে নাকি? আরিয়ান গম্ভীর মুখে বলল, এই বাড়ি থেকে পালানোর রাস্তা নেই। আর তুই দিন দিন একটু বেশি গবেষণা করছিস না আমাকে নিয়ে? থাপ্পড় খেয়েছিস? ইলা আরিয়ান আর নোহার কথা শুনে আরিয়ানের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলল। আরিয়ানের চোখ তখন অন্য রকম শান্তি। এই বাড়ি, এই সকাল, এই মানুষগুলো আর ইলা যে এখন তারই আছে।
অযথা লিয়ানকে নিয়ে ভয় পাচ্ছে, সবকিছু ঠিক জায়গায় আছে। আরিয়ান আর দেরি না করে উপরে চলে গেল। একটু পরে আরিয়ান ফ্রেশ হয়ে নিচে নামলো। ভেজা চুল আলতো করে পেছনে সেট করা, গায়ে হালকা রঙের কটন শার্ট, উপরে দুটো বোতাম খোলা, হালকা পারফিউম আর গলার কাছে হালকা দাগগুলো এখনো স্পষ্ট, কিন্তু তাতেই যেন তার দৃঢ়তা আরো গভীর হয়েছে। শক্ত কাঁধ, সোজা ভঙ্গি, শরীর এখনো পুরোপুরি সুস্থ না, তবু হাঁটার ভেতর সেই চেনা কমান্ডিং ভাব, চোখে ঘুম জড়ানো ক্লান্তি, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা সতর্কতা একটুকু কমেনি। ইলা এক দৃষ্টিতে তাকিয়েছিল এতক্ষণ আরিয়ানের দিকে। আরিয়ান ইলার পাশে না তাকিয়ে ডাইনিংয়ে এসে বসলো। নাফিসা নাস্তার সাথে সামনে রাখা পায়েসের বাটি এগিয়ে দিলেন। এটা খেয়ে দেখ। আরিয়ান বাটির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আম্মু, তুমি তো জানো আমি মিষ্টি পছন্দ করি না। একটু তো খেয়ে দেখ। আরিয়ান গম্ভীর হয়ে আবার বলল, আমি খাবো না বলছি না, কেন তো জোর করছো? এই কথাটা শোনার মুহূর্তেই ইলার বুকটা হালকা করে মোচড় দিল, কিন্তু সে কিছু বলল না। কিন্তু মন খারাপ হলো, কারো চোখে না পড়ার মতো করে সোফা থেকে উঠে ধীরে ধীরে উপরের দিকে চলে গেল। নাফিসা সেটা বুঝতে পেরেই আরিয়ানের দিকে তাকালেন। 1 চামচ খেয়ে দেখ বাবা, ইলা বানিয়েছে বলেই জোর করছি। ইলার নামটা কানে যেতেই আরিয়ান থমকে গেল। আর কোনো কথা না বলে চুপচাপ 1 চামচ পায়েস তুলে মুখে দিল। 1 সেকেন্ড পর আরিয়ানের চোখের দৃষ্টি বদলে গেল, ভ্রু সোজা হলো, গলার ভেতরটা হালকা করে ঢোক করে গিলে ফেলল। দুধের মোলায়েম স্বাদ, এলাচের হালকা স্মেল, অদ্ভুতভাবে ভারসাম্যপূর্ণ। নাফিসা খান হালকা হাসি দিয়ে বললেন, বলেছিলাম না, এখন বুঝলি তো? আরিয়ান কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ পুরো বাটিটা শেষ করে ফেলল। তারপর ধীরে বাটিটা সামনে এগিয়ে দিয়ে বলল, আম্মু, আর একটু দিবে? নাফিসা আরিয়ানের এই কাণ্ড দেখে অবাক হয়ে কোমরে হাত দেয়। নাফিসা অবাক হয়ে ছেলের মিষ্টি জিনিস ছুঁয়েও দেখে না, সে পুরো বাটি শেষ করে আবার চাচ্ছে। এই তোর ছেলে, এক্ষুনি বউ পাগল হয়ে গেলি। আরিয়ানের মা হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে গেলেন। আরিয়ানের এই ফুরফুরা মেজাজ মেহেরাব খান অনেক দিন পরে দেখল। এতক্ষণ সোফায় বসে এই সব কিছু দেখতে থাকা মেহেরাব খান এবার উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে আরিয়ানের পাশে এসে আরিয়ানের কাঁধে হাত রেখে গম্ভীর কিন্তু শান্ত গলায় বললেন, সেদিন তোদের বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা ঠিকই নিয়েছিলাম। আরিয়ান চোখ তুলে তাকালো তার বাবার দিকে, কিন্তু কিছু বলল না। শুধু এক মুহূর্তের জন্য তার চোখের কোণে নরম একটা অনুভূতি ঝিলিক করে উঠল। উপরতলায় দাঁড়িয়ে থাকা ইলা দূর থেকে এই দৃশ্যটা দেখছিল। তার ঠোঁটের কোণে অজান্তেই হালকা একটা হাসি ফুটে উঠল। শীতের সকালটা হঠাৎ অনেকটা উষ্ণ হয়ে গেল। খাওয়া শেষ করে আরিয়ান ধীরে ধীরে উপরে উঠল। সিঁড়ি ভাঙার সময় তার পা দুটো এখনো একটু ভারী লাগছে, কিন্তু মনটা হালকা। দোতলার করিডোর পেরিয়ে ঘরের দরজা ঠেলে ঢুকতেই চোখ পড়ল ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ইলার দিকে। ব্যালকনির রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। সকালের হালকা রোদ, কুয়াশা ভাঙা বাতাস তার ওড়নাটা আলতো করে দুলছে। চুলগুলো খোলা, কিছুটা সামনে ঝুলে পড়েছে। দূর থেকে দেখলেও বোঝা যায় কিছু ভাবছে আরিয়ান। আর এগুলো না, রুমের ভেতরেই দাঁড়িয়ে রইল। তাদের মাঝে একটা সচেতন দূরত্ব। গলার স্বরটা নরম রাখলো, আপনি রান্না জানেন? ইলা একটু চমকে উঠল। পেছন ফিরে তাকিয়ে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে। ইলা বলল, হ্যাঁ, কিছুটা জানি। আরিয়ান হালকা ভ্রু তুলে ঠোঁটের কোণে অদৃশ্য হাসি এনে বলল, তাহলে তো আমার একটা রেস্টুরেন্ট দেওয়া উচিত। ইলা প্রথমে তাকিয়ে রইল, তারপর নিজের অজান্তেই হেসে ফেলল। আপনি তাহলে কাস্টমার হবেন নাকি ম্যানেজার? আমি শুধু টেস্ট টিমে থাকবো, প্রতিদিন টেস্ট করব আপনার রান্না কেমন হয়েছে। এত খেলে অল্প দিনেই তো বুড়ো হয়ে যাবেন, আবার ডক্টরের কাছে অভিযোগ যাবে তখন। আরিয়ান এক পা সামনে এগোলো, কিন্তু দূরত্বটা ভাঙল না। আপনার রান্না হলে সে রিস্ক নেওয়া যায়। তবে আপনি কি জানেন আমার বয়স কত? কত আর হবে, 23-24? আরিয়ান ইলার কথা শুনে হেসে ফেলল। এক মুহূর্তের নীরবতা, বাতাসে হালকা শীত, নিচে কোথাও পাখির ডাক। আমার 29 বছর বয়স চলছে। এই অক্টোবরের 6 তারিখে আমার জন্মদিন ছিল। কিন্তু আপনাকে দেখে তো বোঝাই যায় না। যারা আর্মিতে জব করে তাদের বডি ফিটনেস একটু আলাদা হয়, তাই বয়স বোঝা যায় না।
ইলা একটু লজ্জা পায় ভুল উত্তর হওয়ার কারণে। এভাবে দুজন দুদিকে তাকিয়ে থেকেও একই অনুভূতিতে আটকে আছে। আরিয়ান শান্ত গলায় বলল, পায়েসটা ভালো ছিল। জানি। এই জানিটার ভেতর লুকিয়েছিল অভিমানও আবার স্বস্তিও। আরিয়ান আর কিছু বলল না, শুধু ব্যালকনির রেলিংয়ে চোখ রেখে দাঁড়িয়ে রইল। নীরব সম্মানটা ঠিক জায়গাতেই থাকলো। টাইম স্পিক। বিকেলের রোদটা তখন নরম হয়ে এসেছে। আকাশে হালকা সোনালির রং, বাতাসে শীতের গন্ধ। নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শুরু, এই সময়টায় গ্রামের বিকেলগুলো অন্যরকম হয়। আরিয়ান দাঁড়িয়েছিল বাগানের হালকা রঙে শার্ট, ফুল হাতা সোয়েটার আর ডার্ক জিন্সে। তাকে আজ অন্যরকম লাগছে। অসুস্থতার ছাপ এখনো পুরো কাটেনি, কিন্তু চোখে সেই চেনা দৃঢ়তা। হাতের ঘড়িটা ঠিক করে পরেই ইলার দিকে তাকালো। চলুন আজ আমাদের গ্রামটা দেখাই। ইলা হালকা শালটা গায়ে জড়িয়ে নিল, মাথা নেড়ে বলল, চলুন। নোহা আর নেহা দুজনেই লাফিয়ে এগিয়ে এলো। ভাবি, আমরা তোমার গাইড হব, ভুল পথে নিয়ে যাব না। ভাইয়া তো রাস্তা চেনে না, তবে ক্যাপ্টেনের সাথে গেলে মজা পাবে না। তোর কিন্তু বেশি কথা বলিস। তবুও ঠোঁটের কোণে হাসি লুকাতে পারল না ইলা এদের ভাই বোনদের কথা শুনে। চারজন একসাথে গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে লাগলো। দুপাশে ধানের ক্ষেত, কিছু জায়গায় ধান কাটা শেষ, খড়গুলো সারি করে রাখা, আর কিছু জমিতে এখনো সোনালির ধান দুলছে বাতাসে। দূরে কয়েকজন কৃষক কাস্তে হাতে ধান কাটছে, কারো কাঁধে ধানের আটি, কেউ আবার খড় বেঁধে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। ইলা থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইল। কি সুন্দর। আরিয়ান পাশে দাঁড়িয়ে বলল, ভাবি, আমরা তোমার গাইড হব, ভুল পথে নিয়ে যাব না। ভাইয়া তো রাস্তা চেনে না, তবে ক্যাপ্টেনের সাথে গেলে মজা পাবে না। এই সময়টাই গ্রামের সবচেয়ে সুন্দর সময়। ফসল ঘরে ওঠে, মানুষের মুখে হাসি থাকে, আর আমার এই সময়টা অনেক ভালো লাগে। নেহা দৌড়ে গিয়ে একটা খড়ের আটি থেকে একটা শুকনো ধান শীষ তুলে আনলো। হাঁটু গেড়ে বসে রোমান্টিক স্টাইলে বসে প্রপোজ করল। ভাবি, এইটা নিলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। ইলা হেসে সেটা হাতে নিল। ঠিক তখনই বাতাসে ওড়নাটা পিছলে গেল। আরিয়ান অজান্তেই হাতটা বাড়িয়ে ওড়নাটা ধরে ফেলল। আরিয়ানের আঙ্গুলে ইলার ওড়না আর ইলার হাতে ধানের শীষ। দুজনেই চুপ করে রইল। আরিয়ান ধীরে ওড়না ছাড়ল। ঠান্ডা লাগবে, কাপড় ঠিক করে নিন। ধন্যবাদ। নেহা কানে কানে নোহাকে বলল, দেখলি ভাইয়া, কন্ট্রোলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিভাবে ভাবে ওড়নাটা ক্যাচ করলো। নোহা খুক খুক করে হাসলো। হাঁটতে হাঁটতে একটু এগোতেই দেখা গেল গ্রামের পুকুর। পানিতে আকাশের রং পড়ে গেছে। ধারে কয়েকজন ছেলে জাল ফেলছে, কেউ কেউ হাঁটু পানিতে নেমে মাছ ধরছে। দূরে তাল আর খেজুর গাছের সারি, মাঝখানে সূর্যটা ধীরে ধীরে নামছে। ইলা পুকুর পাড়ে দাঁড়িয়ে বলল, পুকুর পাড়ে দাঁড়ালে মনটা কেমন শান্ত হয়ে যায়। সন্ধ্যা নেমে আসছে, পাখিরা দল বেঁধে ফিরছে নিজের বাসায়। শীতের বাতাসে ইলার নাকটা লাল হয়ে এসেছে। আরিয়ান নিজের সোয়েটারের পকেট থেকে হাত বের করে বলল, হাত ঠান্ডা। ইলা একটু ইতস্তত করে মাথা নেড়েছিল। আরিয়ান কিছু না বলে নিজের হাতাটা সামনে বাড়িয়ে ধরল। স্পর্শ নয়, শুধু অফার। ইলা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ধীরে নিজের আঙ্গুলগুলো আরিয়ানের হাতে রাখলো হালকাভাবে। নোহা আর নেহা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসলো। আমরা একটু সামনে যাই। আরিয়ান কিছু বলার আগে ওরা দৌড়ে এগিয়ে গেল। অন্ধকার নেমে এসেছে, হালকা আলোতে দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। পাকা ধানের গন্ধ, শীতের হাওয়া আর দুটা হৃদয় হৃৎস্পন্দন সব মিলিয়ে গ্রামের রাস্তাটা যেন হঠাৎ করেই অন্যরকম হয়ে উঠল। আরিয়ান নরম গলায় বলল, এই গ্রামটা এখন আপনারও। চারজন একসাথে বাড়ির দিকে ফিরল। পেছনে পড়ে রইল সোনালি ধান, কাঁচা রাস্তা আর শীতের বিকেলের কিছু না বলা কথা। শীতটা এখনো তীব্র হয়নি, কিন্তু বাতাসে একটা কাঁপুনি আছে। বাড়ি ফিরতেই দেখতে পেল বাগানের মাঝখানে গোল করে আগুন জ্বালানো হয়েছে। শুকনো খড় আর কাঠ পুড়ছে ধীরে ধীরে। আগুনের লেলিহার শিখা অন্ধকার ভেদ করে আলো ছড়াচ্ছে। চারপাশে সবাই গোল করে বসে আছে। মেহেরাব খান আগুনের পাশে বসে পুরনো দিনের গল্প বলছেন। নাফিসা চুপচাপ শুনছে, মাঝখানে হেসে উঠছেন। নোহা আর নেহা আগুনের কাঠ ছুঁড়ে দিচ্ছে, হাসাহাসি করছে। রহিমা চাচি গরম চা এনে দিয়ে গেল। ইলা একটু দূরে বসে আছে। আগুনের আলো তার মুখটা উজ্জ্বল, কিন্তু শরীরটা একটু একটু কেঁপে উঠছে বাইরে থেকে আসার কারণে। হঠাৎ আরিয়ান সেটা খেয়াল করল।
আপনার কিছু সমস্যা হচ্ছে? আমার একটু ঠান্ডা লাগছে। এই একটা কথা বলার সাথে সাথেই যেন আগুনের চারপাশে থাকা সবাই নড়ে উঠল। নাফিসা প্রথমে উঠে দাঁড়ালেন, নিজের গায়ের চাদরটা খুলে ইলার কাঁধে জড়িয়ে দিলেন। এই নে মা, নতুন জায়গায় ঠান্ডা লেগে গেলে শরীর খারাপ হবে। নাফিসা থামার আগেই নেহা নিজের শালটা খুলে এনে ইলার গায়ে জড়িয়ে দিল। ভাবি, তুমি অসুস্থ হলে ভাইয়া অনেক কষ্ট পাবে, সেটা আমরা সহ্য করতে পারবো না। নোহা হেসে নিজের চাদরটা এনে দিল, আবার ইলার গায়ে পরিয়ে দিল। গ্রামে শীতকে হালকাভাবে নিলে চলে না ভাবি, এটা অনেক ডেঞ্জারাস। বৌমা, আগুনের কাছ থেকে আর একটু বসো, ঠান্ডা কম লাগবে। একটার পর একটা চাদর যেন একটার পর একটা মমতা। ইলা কিছু বলার আগেই নিজেকে চাদরের ভেতর মোড়ানোর অবস্থায় পেল। এত যত্ন, এত অযাচিত ভালোবাসা, তার বুকটা হঠাৎ ভারী হয়ে এলো, চোখে পানি জমে উঠল। আরিয়ান কিছু বলল না, সে শুধু একটু কাছে এগিয়ে সে আগুনের পাশে বসে রইল। তার কণ্ঠে কোনো নাটকীয়তা নেই, শুধু একটা দৃঢ় আশ্বাস। আরিয়ান ইলার প্রতি তার পরিবারের ভালোবাসা দেখে মুগ্ধ। এখন আর ঠান্ডা লাগবে না। ইলা আগুনের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, আপনাদের সবাইকে ধন্যবাদ। নিজেকে কখনো আলাদা মনে করবে না। এটা তোমার শ্বশুর বাড়ি না, নিজের বাড়ি। আর তুমি আমাদের ছেলের বউ না, তুমি আমাদের আরেকটা মেয়ে। এই কথাটা ইলার চোখের পানি আর ধরে রাখা গেল না। সে চুপচাপ মাথা নিচু করলো। আগুনের আলোয় কেউ তার চোখের জল দেখলো না, কিন্তু তার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। নাফিসা আলতো করে ইলার মাথায় হাত রাখলেন। শীত কেবল শরীরের না মা, মনেও লাগে। আমরা আছি তোমার সাথে সব সময়। এখন থেকে আমার 3 মেয়ে। আরিয়ান এদের মুখে এমন কথা শুনে বিড়বিড় করছে। এমনি হোটেলে ভাই বানিয়ে নিয়েছিল, আর এখন তো আমার বাবা মা মুখে দলিল করে দিল। এখন যদি বউ বলি সারা জীবন ভাই বোনের মতোই থাকি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আসবে না। এখানেই আমাদের শেষ প্রজন্ম। রাত গভীর হয়েছে, আগুনটা এখনো জ্বলছে, কিন্তু শিখা ছোট হয়ে গেছে, শুধু লালচে কয়লা আর মাঝে মাঝে ফুঁসে ওঠা ছোট ছোট আগুনের ফুলকি। সবাই গল্পে মশগুল। মেহরাব খান তার যৌবনের গল্প করছেন, নাফিসা খান মাঝে মাঝে আরে ওসব ছাড়ো বলে হাসছেন। নোহা আর নেহা দুজনে মিলে আগুনের আলু পোড়া খাচ্ছে, আর ইলা সে চাদরে মোড়ানো অবস্থায় বসে আছে, চোখে এখনো একটু জলের চকচক ভাব, কিন্তু ঠোঁটে হাসি। হঠাৎ নোহা একটা বড় আলু তুলে ইলার দিকে এগিয়ে দিল। ভাবি নাও, গরম গরম আলু পোড়া খাও, তাহলে শীত কাটবে। ধন্যবাদ নোহা। আরে ভাইয়া তো বলেছে কালকে ভাইয়া নাকি জরুকা গোলাম, তাই ভাইয়ের পিছে পিছে আমরাও জরুকা গোলাম। আরিয়ান যে এতক্ষণ চুপচাপ আগুনের দিকে তাকিয়েছিল, হঠাৎ মাথা তুলে নোহার দিকে তাকালো চোখ সরু করে। নোহা, তোর বয়স কত হয়েছে? কেন, ভাইয়া উইল করতে চাও নাকি? না, শুধু জানতে চাইছি, কারণ কতদিন বাঁচবে তুই সেটা হিসেব করতাম। সবাই হো হো করে হেসে উঠল। নোহা ভেবাচাকা খেয়ে আলুটা নিজের মুখে পুড়ে দিল। ইলা মুখ নিচু করে হাসছে। আরিয়ান ইলার দিকে একবার তাকিয়ে আবার আগুনের দিকে চোখ ফিরালো, কিন্তু আরিয়ানের মনের ভেতর একটা যুদ্ধ চলছে। আরিয়ান মনে মনে বলছে, এই মেয়ে যদি সত্যি সত্যি আমাকে ভাই ভাবে, তাহলে আমি ক্যাপ্টেন আরিয়ান খান শাহন শেষ। না না, এটা হতে দেওয়া হবে না। ওকে কিছু বলতে হবে যে, আচ্ছা বলবোটা কি ভাই? আগুনের শিখা ধীরে ধীরে নিভে গেছে, শুধু কয়লাগুলো লালচে হয়ে জ্বলছে। সবাই হাসি গল্প করে উঠে পড়ল। মেহরাব খান হাই তুলে বললেন, চলো এবার ডিনার করি, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, রহিমা ভাবি সব গরম করে রেখেছে বৌমা, চলো। ইলা হেসে মাথা নাড়ল। ডাইনিং টেবিলে সবাই বসতেই খাবারের গন্ধে পেটটা আরো খিদে পেয়ে গেল। গরম ভাত, মুরগির রোস্ট, মাছের কালিয়া, ডাল, শাক ভাজি আর সালাদ, সব কিছু সাজানো। রহিমা চাচি হাসি মুখে পরিবেশন করছে। ভাবি, আজ তোমার পায়েস রান্নাটা অসাধারণ ছিল। ভাইয়া তো পুরো বাটি শেষ করে ফেলেছে, দেখলি না? আরিয়ান গম্ভীর মুখে ভাত তুলতে তুলতে বলল। তোর আজকাল একটু বেশি কথা বলছিস। মেহরাব খান হালকা হেসে বললেন, যাক, শুনলাম তো বৌমা রান্না করতে পারো। এটা শুনে আমার মনটা ভরে গেল। এখন মাঝে মাঝে তোমার রান্না খাবো।
ইলা মাথা নিচু করে হাসলো। খাওয়া শেষ হতে হতে রাত প্রায় 10টা বেজে গেল। সবাই উঠে পড়ল। আরিয়ানের একটা কল আসতেই উপরে চলে গেল নাফিসা। বললেন, এবার ঘুমানোর সময়। বৌমা, তাহলে তোমরা রেস্ট নাও। নোহা আর নেহা চোখ টিপে ইলাকে বলল, ভাবি আজ আমাদের সাথে কার্টুন দেখো। হ্যাঁ হ্যাঁ, সিনচ্যান দেখছো? ভাইয়া তো দেখতে দেবে না। ওকে চলো, আমিও অনেকদিন শিনচ্যান দেখি না। তিনজনে মিলে ড্রয়িং রুমে গিয়ে বসলো। টিভি অন করে নোহা রিমোট হাতে নিয়ে সিনচ্যানের এপিসোড খুঁজতে লাগলো। ইলা মাঝে বসেছে আর দুপাশে নোহা আর নেহা। তিনজনই চিপসের প্যাকেট খুলে হাসাহাসি করছে। ঠিক তখনই আরিয়ান সিঁড়ি দিয়ে নেমে এলো। কালো ট্রাউজারের সাথে কালো হুডি পরা, চোখে একটা গভীর ভাব। সোফার কাছে সে দাঁড়িয়ে বলল, রিমোটোতে আজ ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ আছে। তিনজন একসাথে চোখ বড় করে তাকালো, তারপর একসাথে না বলে চিৎকার করে উঠল। মানে কি? রিমোট দিয়ে বলছি, আর সব কটাকে ঘুমাতে যা। ভাইয়া প্লিজ, আজ শিনচ্যান দেখবো। ক্রিকেট কাল দেখো তুমি। হ্যাঁ, আর তুমি তো অসুস্থ। ভাইয়া তুমি ঘুমিয়ে পড়ো। আপনি তো কাল সকালে দেখতে পারবেন হাইলাইটস। আরিয়ান মুখ ভোজবাজ করে বলল, তোমরা তিনজন মিলে আমাকে হারিয়ে দিলে। ঠিক আছে, দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। বলে আরিয়ান উপরে চলে গেল। তিনজনে আবার হাসাহাসি করে কার্টুন দেখতে লাগলো। কিছুক্ষণ পরে ইলা বলল, চোখে আলো লাগছে, তাই নোহা গিয়ে লাইট অফ করে দিল। এখন শুধু টিভির আলো জ্বলছে। তিনজন মজা করে সিনচ্যান দেখছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার। এই রে, লোডশেডিং। কিন্তু আইপিএস এর কি হলো? লোডশেডিং হলেও তো বাড়ি অন্ধকার হয় না। ভাবি ভয় পেও না, আমরা আছি। আমি ভয় পাই না। ঠিক তখনই ডাইনিং এর কাছ থেকে একটা অদ্ভুত শব্দ ও, আর একটা সাদা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে ইলাদের দিকে। সাদা কাপড়, হাত উঁচু করে তিনজন চিৎকার করে উঠল। কিন্তু ভূতটা এসে কাছে দাঁড়াতেই হালকা আলোতে দেখা গেল সাদা চাদরে মোড়া, মুখে সাদা পাউডার, চোখে কাজল পরা। এটা আরিয়ান। কিন্তু আরিয়ান নিজেই তিনজনের চেহারা দেখে থমকে গেল। তিনজন চালের গুঁড়া আর মসুর ডালের ফেস প্যাক দিয়েছে। আরিয়ান নিজেই এদের এই চেহারা দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল। আও! চাদর ফেলে দৌড়ে পালাতে গিয়ে টেবিলে ধাক্কা খেয়ে পড়ে গেল। এদিকে আরিয়ানের চিৎকার শুনে পুরো বাড়ি জেগে উঠল। মেহরাব খান, নাফিসা খান, রহিমা চাচি সবাই দৌড়ে ড্রয়িং রুমে চলে এলো। ফোনের লাইট জ্বলতেই দেখা গেল আরিয়ান মেঝেতে পড়ে আছে, চাদর ছিঁড়ে গেছে, মুখে পাউডার লেপটে। আর তিনজন মেয়ে সোফায় বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এ কি হচ্ছে এসব? আরিয়ান, তোর এই অবস্থা কেন? তুই কি করেছিস? আরিয়ান উঠে বসে মুখ মুছতে মুছতে বিড়বিড় করল, আমি ভুল শেষে ওদের ভয় দেখাতে এসেছিলাম, কিন্তু ওরা তিনজন মিলে আমাকে ভয় দেখিয়ে দিল। ভাইয়া, তোমার শ্বাসটা দেখে আমরা ভাবলাম সত্যি ভূত এসে গেছে। আর তুমি কিনা নিজেই আমাদের দেখে চিৎকার করে পালালে। আপনি তো বলেছিলেন মজা দেখাবেন, দেখালেন। আমরা আপনাকে মজা দেখিয়ে দিলাম। সবাই হেসে উঠল। আরিয়ান লজ্জায় মুখ শক্ত করে বলল, ঠিক আছে, আজকের মতো হার মানলাম, কিন্তু তিনটাকে আমি দেখে নেব। ইলা হাসতে হাসতে বলল, ওকে, আমরা সেই অপেক্ষায় আছি। আরিয়ান আবার বিড়বিড় করে উঠে গেল। পেছনে সবার হাসির শব্দ। ইলা হাসতে হাসতে ভাবলো, এই বাড়ির এই মানুষগুলো সত্যি তার হয়ে গেছে। সবাই কত সুন্দর মিশুক। ইলার কাছে একটা স্বপ্নের মতো। একটু পরে আরিয়ান এসে নিজেও তাদের সাথে কার্টুন দেখতে বসে পড়েছিল। কার্টুন দেখতে দেখতে রাত প্রায় 12টা বেজে গেছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তখন ড্রয়িং রুমের লাইট নিভে গেল। শুধু দোতলার করিডোরে হালকা লাইট ল্যাম্প পোস্ট জ্বলছে। ইলা আর আরিয়ান দুজনেই ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উপরে উঠছে, কিন্তু কেউ প্রথমে কথা বলছে না। ইলা সামনে হাঁটছে, আরিয়ান পেছনে। হঠাৎ ইলা থেমে পেছনে ফিরে বলল, আপনি এখনো আমার পেছনে পেছনে কেন? ভূতের ভয় এখনো কাটেনি নাকি? আরিয়ান গম্ভীর মুখ করে বলল, না, ভূতের ভয় না, আপনার ভয়। যদি আবার তেলাপোকা দেখে আমাকে জড়িয়ে ধরেন, তাহলে আমার কন্ট্রোল সিস্টেম আবার ধ্বংস হয়ে যাবে। ইলা চোখ পাকিয়ে বলল, আপনার মতো ভূত থাকতে তেলাপোকাকে ভয় পেতে হবে না। আপনার তো মুখে এমন গম্ভীর ভাব, যেন সত্যি ভূত আপনি। ভূত সাজলাম আমি, কিন্তু আপনারা তিনজন মিলে আমাকে ভয় দেখিয়ে দিলেন। আর আমার চিৎকার শুনে পুরো বাড়ি জেগে উঠল। এখনও লজ্জা লাগছে।
লজ্জা লাগারই কথা। আমি মেজর হয়ে বুঝছে যে নিজেই ভয় পেয়ে চিৎকার করছেন। গ্রামের বাচ্চারা তো এই কথা শুনলে কাল থেকে আপনাকে ভূত ক্যাপ্টেন বলে ডাকবে। আরিয়ান হাত তুলে নাটকীয় ভঙ্গিতে বলল, ঠিক আছে, তাহলে কাল থেকে আমি ভুল ছেঁচে গ্রামের সব তেলাপোকা ধরে আপনার বালিশের নিচে রেখে দেব। দেখি তখন কে চিৎকার করে। একদম না প্লিজ, আপনি এমন করবেন না। আরিয়ান দুষ্টু হেসে বলল, করবো কিনা সেটা আপনার উপর নির্ভর করছে। যদি কাল রিমোট দেন তাহলে হয়তো এসব করবো না। রিমোট আপনি পাবেন না, সিনচেন দেখবো আমরা তিনজন। আপনি আপনার ক্রিকেট দেখে নেবেন মোবাইলে। কথা বলতে বলতে দুজনে ঘরের দরজায় পৌঁছে গেল। আরিয়ান দরজা খুলে ইলাকে ভেতরে যেতে দিল। ঘরে ঢুকেই ইলা থমকে দাঁড়ালো। বিছানার উপরে কমফোর্টার সুন্দর করে বিছানো, কিন্তু মাঝখানে একটা বড় বালিশের দেওয়াল। কিন্তু ইলা চোখ বড় করে বলল, এটা কি? আরিয়ান নিরীহ মুখে বলল, চায়না ওয়াল, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এবারের কোনো তেলাপোকা আসলেও বর্ডার ক্রস করতে পারবে না। আপনি সত্যি পাগল। এত বালিশ কোথায় পেলেন আপনি? নোহা আর নেহার ঘর থেকে চুরি করেছে। ইলা বালিশের দেওয়ালটা দেখে হাসি চাপতে চাপতে বলল, এটা তো অনেক উঁচু হয়ে গেছে, আমি কিভাবে উপরে যাব? ওই পারে যাব কি করে? আজ তেলাপোকা কামড় খেতে হবে নির্ঘাত। আরিয়ান দুষ্টু চোখে বলল, লাভ দিয়ে চলে আসবেন তাহলে। একদম না, আজ আর ভুল করবো না। বলে ইলা বেডে গিয়ে শুতেই বালিশের দেওয়াল পড়ে গেল। বালিশগুলো ছিটকে গেল চারপাশে। আরিয়ান মনে মনে বলল, এই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। কন্ট্রোল সিস্টেম ধ্বংস আজ, আমি শেষ। আরিয়ান হাসতে হাসতে দৌড়ে এসে ইলাকে তুলে দাঁড় করালো। দেখলেন, চায়না ওয়াল ধ্বংস হয়ে গেল। এবার আর কোনো বর্ডার নেই। ইলা লজ্জায় লাল হয়ে বলল, আপনার জন্যই তো পড়ে গেল, এত উঁচু কেন পড়েছেন? আরিয়ান হাসতে হাসতে বালিশগুলো তুলে বলল, ঠিক আছে, এবার আর বর্ডার বানাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি? যদি রাতে আবার তেলাপোকা আসে তাহলে আপনি আমাকে জড়িয়ে ধরবেন না, আমার কন্ট্রোল আবার ভেঙে যাবে। ইলা খিলখিল করে হেসে উঠল। ডিল। তবে তেলাপোকা এলে আমি চিৎকার করলে তেলাপোকা আপনাকেই তাড়াতে হবে। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। আমার জীবনটা এখন তেলাপোকার উপর নির্ভর করছে। আল্লাহ মালিক। দুজনে বিছানায় শুয়ে পড়লো। এবার কোনো বালিশের প্রাচীর নেই, কমফোর্টার একটা মাঝখানে ফাঁকও খুব একটা নেই। আরিয়ান শক্ত হয়ে শুয়ে আছে। ইলা পাশ ফিরে তার দিকে তাকিয়ে, আপনি এখনো পিটি প্যারাডে আছেন নাকি? না, এটা এটা হাই অ্যালার্ট মোড। একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই, কি প্রশ্ন বলুন। আপনার কি সত্যি সত্যি আমার উপর ভরসা নেই নাকি নিজের উপর? আরিয়ান চুপ করে রইল। তারপর খুব নিচু গলায় বলল, দুটোতেই না। আমার ভয় হয় যদি কন্ট্রোল হারিয়ে ফেলে আর আপনি ভয় পান, আর আমাদের মাঝে আর 10টা কাপলের মতো নর্মাল না। ইলা কিছুক্ষণ চুপ, তারপর ধীরে ধীরে আরিয়ানের দিকে একটু এগিয়ে এলো। তার মাথাটা আরিয়ানের কাঁধের কাছে রাখলো, অনেকটা কাছাকাছি কিন্তু স্পর্শ না। আমি ভয় পাবো না, কারণ আমি জানি আপনি কখনো আমায় আঘাত করবেন না। আর আমরা তো হালালভাবে স্বামী স্ত্রী, তাই কন্ট্রোল হারালেও সমস্যা নেই। আরিয়ানের বুকটা ধক করে উঠল। সে নড়ল না, শুধু খুব আস্তে বলল, ইলাফুল, আস্তে আস্তে আপনি আমার সবচেয়ে দুর্বল জায়গা হয়ে যাচ্ছেন, আর সবচেয়ে বড় শক্তি জায়গাও। ইলা হালকা হেসে চোখ বন্ধ করল। তাহলে দুর্বলতাকে একটু কাছে রাখুন, শক্তি বাড়বে। গুড নাইট ইলাফুল। আরিয়ান কিছু বলল না, শুধু আরো একটু কাছে এলো। বাইরে শীতের রাত, ভেতরে দুটো হৃদয় প্রথমবার একটু কাছাকাছি এলো। গুড নাইট ক্যাপ্টেন। আরিয়ান বালিশ ছুঁড়ে মারল ইলার দিকে। ইলা হাসতে হাসতে বালিশ ধরে ফেললো। ঘরে হাসির শব্দ মিলিয়ে গেল। বাইরে শীতের হাওয়া বইছে, কিন্তু ঘরের ভেতরটা উষ্ণ হয়ে উঠছে দুজনের হাসি আর কাছাকাছি থাকার শান্তিতে। ইলা ঘুমিয়ে পড়ল, কিন্তু কোনো তেলাপোকা এলো না। কিন্তু আরিয়ানের ঘুম এলো না। সে সারা রাত ইলার শ্বাসের ছন্দ শুনল। আরিয়ান মনে মনে বলল, কাল সকালে রাফায়েল আর সামিরকে ফোন করে বলবো, ভাই আমি হার মানলাম, আমি আর কন্ট্রোল করতে পারছি না। সূর্যের প্রথম আলো বাগানের উপর দিয়ে ছড়িয়ে পড়েছে। পাখির কিচিরমিচির সুর ভেসে আসছে। ঘুম ভাঙতেই আরিয়ান দেখল ইলা তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। ইলার হাতটা তার শার্ট আঁকড়ে ধরা। আরিয়ানের মুখে হাসি। সে আস্তে করে ইলার চুলে হাত বুলিয়ে দিল। ঠিক তখনই দরজায় টোকা, নোহার গলা। ভাইয়া, ভাবি উঠেছো? নাস্তা রেডি। আরিয়ান চমকে উঠল। ইলা এখনো ঘুমাচ্ছে। সে তাড়াতাড়ি ইলাকে ছেড়ে উঠে বসলো। আরিয়ান ফিসফিস করে ইলাকে ডাকলো, ইলাফুল উঠুন, নোহা এসছে।
ইলা চোখ কষলে উঠে বসলো। চুল উস্কো শুষ্কো। ইলাকে এভাবে দেখেই আরিয়ানের হাসি পাচ্ছে। কি হয়েছে, হাসছেন কেন? কিছু না, আপনাকে এভাবে খুব সুন্দর লাগছে। ইলার লজ্জায় মুখ লাল হয়ে গেল। ইলা কমফোর্টার টেনে মুখ ঢাকলো। দরজার ওপাশ থেকে নোহা চিল্লাতে লাগলো। ভাইয়া তুমি কি ভাবির সাথে রোম্যান্স করছো? দরজা তো দেরি হচ্ছে কেন? নোহা, এক্ষুনি এখান থেকে যা, নাহলে তোকে আর্মি ক্যাম্পে পাঠিয়ে দেবো। নোহা হাসতে হাসতে পালালো। ইলা কমফোর্টার সরিয়ে হেসে ফেলল। আপনার ভাই বোনগুলো অসাধারণ। হ্যাঁ, আর আপনি আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। টাইম স্পিক। ডাইনিং টেবিলে সবাই জড়ো হয়েছে। গরম পরোটা, ডিমের ভাজি, ডাল, আলুর দম আর রহিমা চাচির হাতের স্পেশাল হালুয়া। চায়ের কাপ থেকে ধোয়া উঠছে। নোহা আর নেহা ইলাকে ঘিরে বসে গল্প করছে। মেহেরাব খান চুপচাপ চা খাচ্ছেন। নাফিসা খান সবাইকে পরিবেশন করছেন। ইলা আরিয়ানের প্লেটে পরোটা তুলে দিল। আরিয়ান হালকা হেসে বলল, আজ তো দেখি আমার সার্ভিসটা বেশ ভালো হচ্ছে। কালকে ভূত দেখে ভয় পেয়েছিলেন, তাই স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, কাল তো তুমি নিজেই ভয় চেঁচিয়েছিলে। আমরা তো ভেবেছিলাম সত্যিই ভূত এসেছে। সবাই হাসতে লাগলো। আরিয়ান মুখ ভোজ বার করে বলল, তোরা দুইটা খুব পেকে গেছিস, তোদের হোস্টেলে রাখতে হবে। ঠিক তখনই নাফিসা খান হাসি মুখে বললেন, আরিয়ান, নওরিন তোকে আর ইলাকে দাওয়াত করেছে। ও তোকে বলতে ভয় পাচ্ছিল, তাই আমাকে সকালে ফোন করে বলেছে। এক মুহূর্তেই টেবিলের হাসি থেমে গেল। আরিয়ানের হাত থেকে চামচটা টেবিলে পড়ে টুং করে শব্দ হলো। তৎক্ষণাৎ মুখের হাসি মিলিয়ে গেল, চোখে হঠাৎ একটা কঠিন ছায়া পড়ল। চোয়াল শক্ত হয়ে গেল। ইলা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান কিছু না বলে শুধু চুপ করে বসে রইল। নাফিসা খান একটু অবাক হয়ে বললেন, কি হলো বাবা, যাবি না? আরিয়ান ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না আম্মু, যাব না। কেন? নওরিন তো তোর ছোটবেলার বন্ধু, তুই তো ওর শ্বশুর বাড়িতে যাসনি। আর এই উপলক্ষে ইলাকেও তো পরিচয় করিয়ে দিতে পারবি। নওরিন নামটা আবার শুনে আরিয়ানের চোখে যেন আগুন জ্বলে উঠল। সে চামচটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। গলার স্বর কঠিন। আমি বললাম যাব না, আর আমার বউ কি কোনো পণ্য নাকি যে তাকে মানুষকে দেখিয়ে বেড়াতে হবে? মেহেরাব খান ভ্রু কুঁচকে বললেন, কি হলো হঠাৎ নরেনের সাথে? তোর কি সমস্যা? আরিয়ান কিছু না বলে শুধু ডাইনিং থেকে উঠে বেরিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ইলার বুকটা হঠাৎ ধক করে উঠল। নওরিন, এই নামটা শুনে আরিয়ানের এমন রাগ করলো কেন? নাফিসা একটু অপ্রস্তুত হয়ে বললেন, ও কি জন্য হঠাৎ রেগে গেল? নওরিন তো ওর ফুফাতো বোন, ছোটবেলায় ওরা খুব কাছাকাছি ছিল। ইলা চুপ করে রইল। তার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নওরিনকে আরিয়ানের অতীতে কি ছিল? তাহলে কি এটা সেই মেয়ে যার কথা বিয়ের দিন আরিয়ান বলেছিল? নোহা ফিস ফিস করে নেহাকে বলল, ভাইয়ার মুখ দেখে মনে হচ্ছে নওরিন নামটা শুনলেই এখন ভাইয়ের রাগ হয়। ছোটবেলায় তো দেখতাম ভাইয়া আর নওরিন আপা একসাথে অনেক মজা করতো। ইলা কান খাড়া করে শুনছিল। তার বুকের ভেতরটা অজানা চাপা কষ্ট ঝুমে উঠেছে। অন্যদিকে বাগানে আরিয়ান দাঁড়িয়ে আছে, হাত মুঠো করে দাঁত চেপে, চোখে পুরনো স্মৃতির ঝড়। নওরিন সেই মেয়ে যাকে সে একসময় পুরোটা দিয়ে ভালোবেসেছিল, যার জন্য সে নিজেকে হারিয়ে ফেলেছিল, যে তার সব কিছু ছিল তার মায়াবতী। কিন্তু এই নওরিন তাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য কারো জন্য। আরিয়ানের মুঠো আরো শক্ত হলো। সেই একই কষ্টে আজও জ্বলছে। আর এখন ইলার সামনে সেই নামটা আবার ফিরে এলো। ইলা ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে গেল। আরিয়ানকে দেখে থমকে দাঁড়ালো। আরিয়ান পেছন ফিরে তাকালো না। আপনি ঠিক আছেন? আরিয়ান চুপ করে রইল, তারপর ধীরে বলল, ভেতরে যান। ইলা আর কিছু না বলে দাঁড়িয়ে রইল। তার চোখে প্রশ্ন, কষ্ট আর একটা অদ্ভুত টান। দুপুরের পর আরিয়ান একা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাতে ফোন, চোখে চাপা রাগ আর পুরনো কষ্টের ছায়া। নওরিনের নামটা শুনলেই তার মনের ভেতর ঝড় উঠেছে। সে ফোন বের করে আদিবের নাম্বার ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর আদিব ফোন ধরল। হ্যালো ভাই, কেমন আছো? গ্রামের হাওয়া খেয়ে কি রোমান্টিক হয়ে গেলে নাকি? আরিয়ান সিরিয়াস গলায় বলল, আদিব শোন, নরিন ফোন করেছে। ও পাশে এক মুহূর্তের নীরবতা, তারপর আদিবের গলায় অবাক ভাব। নরিন কি বলল?
দাওয়াত করেছে পরশু ওদের বাড়িতে আমাকে আর ইলাকে। উফ ভাই, তা তুমি কি বললাম? কিছু বলিনি, আমাকে ফোন করে বলেছে এসব। আমি তো যাবো না। আরিফ হালকা হেসে বলল, ভাই, এত বছর পর ও ফোন করলো কেন? ও তো তোমাকে মানে সেই ঘটনার পর তো আর কোনোদিন যোগাযোগ করেনি। আরিয়ানের গলা কঠিন হয়ে গেল। জানি না, হয়তো শুনেছি আমার বিয়ে হয়েছে, তাই কৌতূহল আমার বউকে দেখার অথবা দেখাতে চায় ওর জীবন কত সুন্দর। তবে আমার কোনো আগ্রহ নেই। ভাই, তুমি এখনো রাগ করিও না ওর ওপর। সেই ঘটনা তো অনেক বছর আগের। ও তো তোমাকে ছেড়ে অন্য ছেলের সাথে। আরিয়ান বাধা দিয়ে বলল, আদিপ, সে কথা আর বলিস না। ও আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি ওকে আমার সব দিয়েছিলাম, ভালোবাসা, সময়, বিশ্বাস, আরও সব ছুঁড়ে ফেলে চলে গেল। আমি ওর মুখ দেখতে চাই না। আদিপ ধীরে বলল, ঠিক আছে ভাই, কিন্তু এইসব কি ইলা জানে? না, আর জানতে হবে না। সে অধ্যায় অনেক আগেই শেষ। আর এখন আমার জীবনে শুধু ইলা। তাহলে ঠিক আছে, যাবে না বলে দাও, কিন্তু সাবধানী। নরিন তো অনেক জেদি। ও যদি নিজে ফোন করে? ব্লক করে দেব। আরিফ হেসে বলল, ওয়াও মেজর সাহেব, রাগে ফুসছেন? ঠিক আছে, পরীকে এসব বলবো না, কিন্তু ভাই ইলার সামলে নিয়ে নিজেকে। ও যদি বুঝে ফেলে? বুঝতে দেব না। থ্যাঙ্কস আদিপ, তোর সাথে কথা বলার পরে। ফোন কেটে দিল। আরিয়ান ফোনটা পকেটে রেখে গভীর নিঃশ্বাস ফেলল। পুরনো কষ্টটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। অন্যদিকে ইলা রান্নাঘরে নাফিসার সাথে গল্প করছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে আননোন নাম্বার। ইলা ধরল না। কয়েক সেকেন্ড পর আবার বাজলো একই নাম্বার। ইলা অবাক হয়ে ধরল। হ্যালো। ওপাশ থেকে কোনো সাড়া নেই, শুধু হালকা শ্বাসের শব্দ। ইলা ভ্রুকুসকে বলল, হ্যালো, কে? আবার নীরবতা। তারপর লাইন কেটে গেল। ইলা ফোনটা দেখে অবাক। মিনিটখানেক পর আবার একই নাম্বার থেকে কল। এবার ইলা ধরতেই ওপাশ থেকে একটা মেয়েলি গলা, খুব মিষ্টি কিন্তু কেমন যেন অচেনা অচেনা। হ্যালো ইলা। জি, কে বলছেন? আমি নওরিন, আরিয়ানের ফুফাতো বোন। তোমাদেরকে দাওয়াত করতে ফোন করেছি। পরশু আমাদের বাড়িতে আসবে তো? ইলার বুকটা ধক করে উঠল। নওরিন, যার নাম শুনে আরিয়ান এত রেগে গেল। ইলা গলা ঠিক করে বলল, জি থ্যাংক ইউ, কিন্তু আরিয়ান। নওরিন হেসে বলল, আরিয়ানকে আমি মিস করবো, তুমি চাপ নিও না। অনেকদিন পর ওকে দেখবো, আর তোমাকেও। ইলা কিছু বলার আগেই লাইন কেটে গেল। ইলা ফোনটা হাতে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নওরিনের গলায় কেমন একটা আত্মবিশ্বাস, কেমন একটা দাবি। ইলার মনে হাজার প্রশ্ন ঘুরতে লাগলো। অন্যদিকে আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে, তার ফোনে একটা মেসেজ আসলো অজানা নাম্বার থেকে। তোকে দেখতে চাই, এতে নওরিন। আরিয়ানের চোখ লাল হয়ে উঠল। সে ফোনটা মুঠোয় চেপে ধরল। বিকেলের রোদটা তখন হালকা হয়ে এসেছে। বাগানের ফুলগুলোতে সোনালি আলো পড়ে ঝলমল করছে। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাতে ফোনটা এখনো মুঠোয় চাপা। নওরিনের মেসেজটা দেখে তার বুকের ভেতরটা জ্বলে উঠেছে। সেই পুরনো ক্ষতটা আবার খুলে গেছে। সে ফোনটা পকেটে রেখে গভীর নিঃশ্বাস ফেলল, কিন্তু মন শান্ত হচ্ছে না। অন্যদিকে ইলা রান্নাঘরে নাফিসা খানের সাথে চা বানাচ্ছে, কিন্তু তার মন পুরোপুরি এখানে নেই। নওরিনের ফোনটা তার মাথায় ঘুরছে, সেই মিষ্টি গলা, সেই আত্মবিশ্বাসী কথা। আরিয়ানকে আমি ম্যানেজ করব। ইলার বুকের ভেতর একটা অজানা অস্বস্তি জমে উঠেছে। হঠাৎ তার ফোনটা আবার বাজলো। সেই নাম্বার। ইলা একটু ইতস্তত করে ধরল। হ্যালো। ও পাশ থেকে সেই মেয়েলি গলা এবার একটু নরম। ইলা, আমি আবার ফোন করলাম। তুমি কি আরিয়ানকে বলেছো? জি না, এখনো বলিনি, আরিয়ান একটু ব্যস্ত। নওরিন হালকা হেসে বলল, ওর স্বভাব তো জানি, রাগ করে থাকবে। আমিও তোমার সাথে কথা বলতে চাই। আরিয়ানের বউকে দেখতে চাই। অনেকদিন পর ওর জীবনে কেউ এসেছে। খুব জানতে ইচ্ছে করে কিভাবে জাদু করলে আরিয়ানকে। ইলার গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নওরিন আবার বলল, প্লিজ ইলা, আসবে তো? আমি অপেক্ষা করব। লাইন কেটে গেল। ইলা ফোনটা হাতে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নওরিনের কথায় কেমন একটা দাবি, কেমন একটা পুরনো অধিকারের ছায়া। অন্যদিকে আরিয়ান ব্যালকনি থেকে নেমে বাগানে গেল। তার মনের ঝড় থামছে না। সে আদিপকে আবার ফোন করলো। আদিপ ফোন ধরতেই, হ্যালো ভাই, আবার কি হলো? নরিনের সাথে কথা বলেছো?
হ্যাঁ, ও মেসেজ করে বলে তোকে দেখতে চাই। কি ভাই, ও কি চায় এখন এত বছর পর? জানি না, হয়তো কৌতূহল, হয়তো দেখাতে চায় ওর জীবন কত ভালো চলছে। আর না হয় দেখতে চাই ইলাকে আমি কেন বিয়ে করেছি। কিন্তু আমি যাব না, ওর মুখও দেখার ইচ্ছে নেই। ভাই তুমি ঠিক বলছো, কিন্তু ইলা যদি জানতে চায় নওরিনের বিষয়? জানতে দেব না, সে অধ্যায় শেষ। ও আমার অতীত ছিল, কিন্তু ও আমাকে ভেঙে দিয়েছে। এখন আমার জীবনে শুধু ইলা আছে, ওকে নিয়ে কোনো ঝুঁকি নেব না। ঠিক আছে ভাই, কিন্তু সাবধানে। নওরিন যে জেদি, ও যদি নেজে আসে কোনো গন্ডগোল করার জন্য। আসলে কি করবে? আমি ওকে দেখতে চাই না। ভাই তুমি রাগে অন্ধ হয়ে যেও না, ইলার সামনে সামলে নিও নিজেকে। ও যদি বুঝে ফেলে যে তোমার অতীতে নরেন ছিল, তাহলে ভেঙে পড়বে। বুঝতে দেব না। ফোন কেটে দিল। আরিয়ান বাগানের এক কোণে দাঁড়িয়ে রইল। তার মনে পুরনো স্মৃতি ঘুরপাক খাচ্ছে। নওরিনের হাসি, তার প্রতিশ্রুতি আর তার বিশ্বাসঘাতকতা। অন্যদিকে ইলার ফোন আবার বাজলো। সেই অজানা নাম্বার। এবার ইলা ধরল না, কিন্তু মেসেজ আসলো। আমি অপেক্ষা করব, তোমরা না এলে আমি নিজেই আসবো। নওরিন। ইলার হাত কেঁপে উঠল। সে ফোনটা টেবিলে রেখে চুপ করে বসে রইল। তার মনে একটাই অজানা ভয় জন্ম নিচ্ছে। নওরিনকে। আরিয়ানের অতীতে কি ছিল যে তার নাম শুনেই আরিয়ান এমন রেগে যায়? সন্ধ্যা নামছে, বাড়িতে লাইট জ্বলে উঠছে। ইলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আরিয়ান ধীরে এসে তার পাশে দাঁড়ালো। কি ভাবছেন? কিছু না। আরিয়ান ইলার চোখের দিকে তাকালো। সে বুঝলো ইলা কিছু লুকাচ্ছে, কিন্তু কিছু বলল না, শুধু ধীরে বলল, যাই হোক, কাল কোথাও ঘুরতে যাবেন? ইলা হালকা হেসে বলল, চলো। কিন্তু দুজনের মনেই একটা ছায়া পড়ে আছে, নওরিনের ছায়া। ইলা আর আরিয়ান দুজন চুপ। নাফিসা খান আর মেহেরাব খান মনে করছে হয়তো বাবা মার কথা মনে পড়েছে, তাই মন খারাপ। ডিনার শেষে সবাই নিজের রুমে চলে গেল। রাত গভীর হয়ে এসেছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। দোতলার ঘরে লাইট নিভে গেছে, শুধু ব্যালকনি দিয়ে চাঁদের আলো হালকা করে ঢুকছে। ইলা বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম আসছে না। আরিয়ান পাশে শুয়ে গভীর ঘুমে। তার শ্বাসের ছন্দ শুনতে শুনতে ইলার মনটা কেমন যেন শান্ত হয়ে আসে। কিন্তু আজকে নওরিনের কথা, আরিয়ানের রাগ, সব মিলিয়ে তার মন অস্থির। হঠাৎ ইলার ফোনটা বেজে উঠল। বিছানার পাশে টেবিলে রাখা ফোনের স্ক্রিন জ্বলে উঠল। আননোন নাম্বার। ইলা চোখ কুঁচকে ফোনটা হাতে নিল। রাত 1টা বাজে। কে ফোন করবে এত রাতে? সে কলটা কেটে দিল। কয়েক সেকেন্ড পর আবার বাজলো। একই নাম্বার। ইলা এবারও ধরল না, ফোনটা সাইলেন্ট করে রাখলো। কিন্তু মিনিট 2 পর আবার বাজলো। 3বার। ইলার বুকটা ধক করে উঠল। সে উঠে বসে ফোনটা ধরল। হ্যালো।